শুভ সন্ধ্যা। হ্যালো সবাইকে, আমি নওশিন জাহান তাকিয়া। তাকিয়ার সাথে 30 মিনিটে আরো একবার সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি পর্বে তাকিয়ার সাথে 30 মিনিটে আমি আপনাদের সামনে হাজির হই আমাদের প্রিয় লাল সবুজের কোনো না কোনো ইউথ লিডারকে সাথে নিই। আজ আমার সাথে রয়েছেন লাল সবুজ প্রকাশের প্রতিষ্ঠাকালীন সদস্য ফাহিম ফয়সাল ভাইয়া। চলে যাচ্ছি ফাহিম ভাইয়ার কাছে। কেমন আছো ভাইয়া? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাইয়া, বেশ ভালো আছি। তো তোমার সম্পর্কে শুরুতেই জেনে নিতে চাচ্ছি, কি করতে ভালোবাসো, কোথায় বেড়ে উঠেছো, কি করে দিন কাটছে সারাদিন। আচ্ছা, বেড়ে ওঠাটা আসলে আমার আহ, জীবনটাকে যদি আমি তিন ভাগ করি, আমি তিনটা জায়গায় আমার হচ্ছে। আমার জন্ম বরিশালে, তো ছোটবেলা বরিশালেই আমার কাটছে। এরপরে নড়াইল আমার হোম টাউন, সেখানেও আমার জীবনের একটা বড় অংশ সেইখানে কেটেছে আমার। আর এরপরে তো ভার্সিটিতে আহ ভর্তি হওয়ার পরে ঢাকায় আমি থাকি। আর কি করতে ভালো লাগে? আহ মানে এখন আসলে কিছুই করতেছি না, অবসর সময় তো এখন ঘুমিয়েই বেশিরভাগ সময় আমি কাটাচ্ছি। আর ঘুমানোর পাশাপাশি আর কি করি, আহ, একা একা ঘুরে বেড়াইতে ভালো লাগে। সো যখনই সময় পাই বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাই, এই আর কি। ঘুরে বেড়াতে যেহেতু ভালো লাগে, এরকমটাও শুনি যে একা একা ঘুরে বেড়াতে ভালো লাগে, কেন অ্যাডভেঞ্চার টাইপের কোনো ভাইব আসে এজন্য? হ্যাঁ, অনেকটা সেরকমই। আহ, আসলে ঘুরে বেড়ানো কি, ঘুরতে যে আসলে মানুষ দেখতে ভালো লাগে আমার। একা একা বসে, ধরো আমি টিএসসি তে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন মানুষ দেখি। কারণ বিভিন্ন ধরনের মানুষ আসতেছে সেখানে, তাদের এক একজনের আহ মনের কথা আমি পড়ার চেষ্টা করি বসে বসে। এই আর কি, এই চিন্তাগুলো আসলে অনেকে যখন একসাথে থাকবা তখন সম্ভব হবে না। তো এই জন্য একা একা বসেই মানে মানুষের জীবন সম্পর্কে আসলে ভাবার চেষ্টা করি। তো ভাই, এছাড়াও তোমার একটি বিষয় বেশ ভালো লাগে বলে জানি আমরা, লেখালেখি করতে ভীষণ ভালোবাসো। তো এই লেখালেখির ইচ্ছেটা কি করে এলো? আসলে মানে আমরা তো সবাই লিখি, তাই না? জীবনের আহ প্রতিটা পর্যায়ে সবাই কিছু না কিছু লিখি। তো আমার লেখালেখির শুরুটা আসলে কিভাবে, আমি ক্লাস 3-তে ফার্স্টে আমার বোন যখন আমাকে তিন গোয়েন্দার বই পড়তেছিল। তো ক্লাস 3 থেকে আমি তিন গোয়েন্দা পড়ি। তো পড়তে পড়তেই তিন গোয়েন্দার কিশোর মুসা রবিন, ওদের জায়গায় নিজেকে কল্পনা করতাম। কল্পনা করতে করতে নিজেরও মনে অনেক অ্যাডভেঞ্চার টাইপের বিভিন্ন জিনিস আসলে আসতে শুরু করলো। আর সেইখান থেকেই মূলত লেখালেখি শুরু। আমি মনে করলাম যে তিন গোয়েন্দার মতো, কিশোর কিশোর মুসা রবিনের মতো এরকম আমিও কিছু সৃষ্টি করতে পারি কিনা। তো আসলে এই ভাবনা থেকেই প্রথম লেখালেখির শুরু হয়েছিল। তো এই যে লেখালেখি থেকে বলতে হয় যে মাসিক লাল সবুজ যে পত্রিকাটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম, আসলে এখানে আমার ব্যক্তিগত কিছু কথা হয়তো বা বলা যায়। আমি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো প্রতি মাসে দেখতাম যে মাসিক লাল সবুজ থেকে ভাইয়ারা আপুরা একটা পত্রিকা নিয়ে আসতো। প্রায় বলা যায় যে প্রতি মাসে অপেক্ষা করে থাকতাম কখন পত্রিকাটি আসবে। নিজেদের বন্ধুদের মধ্যেও আসলে এটা নিয়ে এত উচ্ছ্বাস দেখেছি, তাদের আগ্রহ দেখেছি। তো সেই ব্যাপার থেকে বলি যে লাল সবুজ প্রকাশ আসলে আমার ছোটবেলার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আমি বলতে পারি। তো এই মাসিক লাল সবুজের একদম প্রতিষ্ঠাকালীন সদস্য তুমি। তো শুরু থেকেই পরিবারটিকে দেখে এসেছো। তো এই গল্পের শুরুটা কিভাবে হয় মাসিক লাল সবুজের? তোমার চেয়ে ভালো আমার মনে হয় না কেউ বলতে পারবে এটা। আচ্ছা, প্রথমেই আসলে আমার খুব ভালো লাগতেছে এটা শুনে যে লাল সবুজের জন্য তুমি অপেক্ষা করতা এবং তোমার বন্ধু বান্ধব এটাকে এত ভালোবাসতো, বা তুমি ভালোবাসতা ব্যক্তিগতভাবে। এটা জেনে আমার খুব ভালো লাগতেছে। আর এটা শুরু কিভাবে, আজ থেকে 14 বছর আগে গল্প যদি আমি বলি, শুরুটা আজ থেকে 14 বছর আগে হয়েছিল, 2010 সালে। তো আমি আমার বন্ধু তাসিন, তখন বরিশাল জেলা স্কুলের ক্লাস 8-এ পড়ি আমরা। আসলে এইটে এইটে পড়া একটা বাচ্চার আসলে এরকম কিছু আসলে করা তাদের জন্য টাফ ছিল খুবই।
কিন্তু এই চিন্তাটা মাথায় আসলে কিভাবে? আহ, আসলে আমরা যখন স্কুলে পড়ি বিভিন্ন ধরনের আহ কি বলে বৈষম্যের শিকার হয়েছি আমরা। শিক্ষকদের কাছ থেকে অন্যায়, আহ, অনেক শিক্ষকের কাছ থেকে অন্যায় আচরণ আমরা অন্যায় আচরণের শিকার হয়েছি। তো সেখান থেকেই একটা আমাদের এক শিক্ষক ছিল। তো আমি তাওসিন, আহ সজীব, নাইম আমরা সবসময় একসাথে বসার চেষ্টা করতাম স্কুলে। তো আমাদের একটা সার্কেল ছিল, সায়েন্স ছিল, আমরা একসাথে বসার চেষ্টা করতাম। তো এরকম একদিন একটা আহ, শিক্ষক, সে অন্যায় ভাবেই আমার বন্ধু তাসিমকে আসলে সে মারে। তো মারার পরেই তাসিমের আসলে খুব আঘাতপ্রাপ্ত হয় মনে মনে, যেহেতু উম, কিন্তু সেটা তো প্রকাশ করতে পারতেছিল না। তো একদিন ও আমাকে বলতেছে, তার ওই ঘটনার কয়েকদিন পরে, যে বন্ধু আসলে আমাদের এই অন্যায় অবিচার যেগুলো হচ্ছে সেগুলো প্রকাশের একটা মাধ্যম হইতে পারে লেখালেখি। তো লেখালেখি করতে গেলে কি করা যায়? আমাদের লেখা তো পত্রিকা প্রকাশ করবে না, তো আমাদের অত আহ, লেখালেখির হাত অত এখনো আমরা পরিপক্ক হয় নাই যেহেতু। তো তাসিম বলতেছে আমরা নিজেরাই একটা পত্রিকা তাহলে বের করে ফেলি। তো এইভাবেই আসলে চিন্তা, এবং আমি সবসময় আমার বন্ধুদের কথা খুব গুরুত্ব দেওয়ার যেহেতু চেষ্টা করি। তো ও বলার সাথে সাথে আর জিনিসটা বলার সাথে ও প্রস্তাব করার সাথে সাথে আমারও খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের নিজেদের একটা পত্রিকা থাকবে, আমরা সেখানে লেখালেখি করবো, খুব ভালো হয়। তো এই যে মানে তাহসিন প্রস্তাব দিল, তো এরপর থেকেই আসলে এই জার্নিটা শুরু হয় এইভাবে। তো এই জার্নি শুরু করতে গিয়ে তো অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই। শুধুমাত্র শুরু করব বললেই তো আসলে সবকিছু শুরু হয়ে যায় না। শুরুর পরেও অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো এই মাসিক লাল সবুজকে গড়ে ওঠার পেছনে তো ওই সময় চ্যালেঞ্জ কি কি ফেস করেছিলে তোমরা? ফার্স্টে যেটা ফেস করেছিলাম চ্যালেঞ্জ ছিল আমাদের বয়সটা। যেহেতু আমরা ছোট ছিলাম, আমরা যেখানেই যেতাম আমাদের ওইভাবে গুরুত্ব দেওয়া হতো না আমাদের কথা। তো ফার্স্টে আমার মনে আছে আমি আর তাসিন বললাম যে তাহলে পত্রিকা প্রকাশ করব, আগে তো প্রেসের সাথে কথা বলা লাগবে। তো আমরা দুইজনে একটা প্রেসে গেলাম। তো ওইখানে 100 কপি পত্রিকার জন্য সম্ভবত 4-5 হাজার টাকা চাইবে তখন। তো আমাদের কাছে তখন ওটা একটা হিউজ অ্যামাউন্ট, এবং কল্পনার বাইরের অ্যামাউন্ট আমাদের কাছে। তো তখন তো আমরা হতাশ হয়ে গেলাম যে সব ঠিক আছে, আমরা লেখালেখি করব, আমরা সব করব, কিন্তু ছাপাবো কিভাবে? সেটা তো সম্ভব হবে না। আহ, তখন তাহসিনের মামা, সেও লেখালেখির সাথে যুক্ত ছিল, সে একটা বুদ্ধি দেয় আমাদের যে এটা কেমন, তোমাকে আমি দেখি, একটা কাগজ এখানে যদি আমরা প্রিন্ট করে আমরা ভাঁজ করি, 4 ভাঁজ করি, মানে ভাঁজ করতে এক ভাঁজ করলে কিন্তু 4টা পাতা হচ্ছে। তো এইভাবে বললো যে এইভাবে আমরা পেজকে ভাঁজ করে তারপরে আমরা ফটোকপি করে আমরা এটা করতে পারি। তো ওইভাবেই শুরু হইলো। আমরা 2টা পেজকে ভাঁজ করে আমরা 8 পেজ বানাইতাম, মানে এরপরে হচ্ছে আমরা স্টেপলার করতাম সেটাকে করে, এইভাবে হচ্ছে পত্রিকা প্রকাশ হলো। এবং আরেকটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের কারোর ল্যাপটপ বা কম্পিউটার কিছু ছিল না। তো আমরা এটা টাইপ করবো কিভাবে? তো এটা একটা মজার আছে। তাহসিন, আমরা বিভিন্ন দোকানে যাইতাম, যে এই দোকানে বলতাম যে ভাই কিছু প্রিন্ট করা লাগবে। তো হ্যাঁ, প্রিন্ট করো। তখন আমরা ওই লেখাটা দিয়ে বলতাম যে একটু এডিট করা লাগবে ভাই, 10 মিনিট একটু এডিট করা লাগবে। তো ওইখান থেকে কিছুটা এডিট করতাম, লিখতাম। লিখে আবার ওই পেন ড্রাইভ নিয়ে আমরা বলতাম ভাই আজকে তাহলে হচ্ছে না, অন্য একদিন আসবো। এবার আমরা অন্য দোকানে যাইতাম, অন্য দোকানে যে এরকম কিছু কিছু টাইপ করতাম। করে এইভাবে এইগুলো আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল। আর চ্যালেঞ্জিং ছিল এরপরে পত্রিকা আমরা রেডি করলাম, কিন্তু বিক্রি করব কার কাছে? কারণ যেহেতু আমরা একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম, আমি তাসিম দুইজনেই। তো আমাদের আসলে সার্কেল ছোট ছিল, এবং ওইভাবে যেহেতু ছোট ছিলাম আমরা, খুব বেশি মানুষের সাথে তো পরিচয় নেই আমাদের। তো আমরা কিভাবে সেল করব? আমরা নিজেদের স্কুলেই তখন আমাদের জুনিয়রদের কাছে কিছু কিছু সেল করা শুরু করলাম, বন্ধু বান্ধবের কাছে। তো এইভাবেই আর কি, basically।
তো সেই 2010 সাল থেকে যে পরিবারটা শুরু, লাল সবুজ প্রকাশ, সেটা এখন অব্দি চলে আসছে। স্কুলে কলেজে সব জায়গায়, বিশেষ করে বরিশালেরটাই তো আমি কাছ থেকে দেখেছি। বরিশালে আরো বেশি জনপ্রিয় মাসিক লাল সবুজ। আর এই লাল সবুজ, তোমরা বলেছিলে যে তোমরা তখন অতটা পরিপক্ক হওনি, তাই এটা আসলে বেশ চ্যালেঞ্জিং ছিল। এই চ্যালেঞ্জিং যে ছিল, তোমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, এই চিন্তা ভাবনা থেকে কি পরে বাকিদের লেখালেখির হাতে খড়িটা দেওয়া শুরু হয়েছে? কারণ আমার যতদূর মনে পড়ছে, লাল সবুজ প্রকাশ থেকে লেখার হাতে খড়ি দেওয়ার জন্য ওরা কয়েকটি সেশন করে, ওয়ার্কশপের মতো আয়োজন করে। আমি নিজেও এর একটি ওয়ার্কশপে ছিলাম, এজন্যই আচ্ছা বলতে আচ্ছা। পারছি। হ্যাঁ আসলে আহ, আমরা তো মনে করি যে লেখালেখি হচ্ছে প্রতিবাদের সব থেকে বড় মাধ্যম। তো আমরা ছোটবেলা থেকেই যদি লেখালেখির বিষয়ে আসলে স্কিলফুল করে গড়ে তুলতে পারি ছেলেমেয়েদের, তাহলেই কিন্তু একটা প্রতিবাদী জাতি আমরা পেতে পারি। এবং এই প্রতিবাদ মানে লেখালেখি যে কত বড় অস্ত্র, সেটা কিন্তু আমরা এই 24 সালেই তার সাক্ষী হয়েছি। খুব রিসেন্ট আমাদের একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে। তো আসলে এই ভাবনা থেকেই আসলে আমাদের যে অভিজ্ঞতা সেটাকে আমরা সবসময়, বিশেষ করে তাহসিনের যে অভিজ্ঞতা, ও সবসময় চেয়েছে এটা ছড়িয়ে দিতে সবার মাঝে। এবং সেখান থেকে সেই চিন্তা থেকেই কিন্তু এই যে বিভিন্ন কর্মশালা গুলা, যেমন সাংবাদিকতার বুনিয়াদী কর্মশালা করেছে লাল সবুজ, এই যে লেখালেখির হাতে খড়ি কর্মশালা, এই টাইপের কাজগুলো লাল সবুজ সবসময় করে আসতেছে। তো তুমি বলেছো যে তুমি, তাহসিন ভাইয়া, তোমরা ইন্ট্রোভার্ট ছিলে, এটাও তোমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল যে ওই ইন্ট্রোভার্ট পর্যায় থেকে একটা পেপার এতখানি নিয়ে আসা, সেটার মার্কেটিং করা, সবকিছু আসলে ইন্ট্রোভার্টের জন্য বেশ চ্যালেঞ্জিং এটা। কিন্তু এখন আমরা যে ফাহিম ভাইয়াকে দেখতে পাই, তিনি কিন্তু মোটো ইন্ট্রোভার্ট নন। তো এই যে একটা চেঞ্জ হুট করে এসেছে, এই ইতিবাচক পরিবর্তনটা কি করে এলো? আসলে ইতিবাচক পরিবর্তনটা সমাজে চলতে চলতে এসেছে। এবং আমি একটা মানে বড় হওয়া পর্যন্ত, মানে খুব একটা মানে সময় পর্যন্ত আমি আসলে ইন্ট্রোভার্ট ছিলাম খুব। আহ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত মোটামুটি। এরপরে যখন আহ আসলে সমাজের যে ইয়েটা, সমাজের মানুষের সাথে মিশতে মিশতে যেটা হয়েছে, এবং সমাজের আহ যে ইয়েগুলা, আমার পারিপার্শ্বিক যে পরিবেশ, সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যই আসলে অনেক নিজেকে অনেকটা চেঞ্জ করতে হয়েছে। লাল সবুজের কারণে কি তোমার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন এসেছে? লাল সবুজ আসলে, লাল সবুজ আমার একটা অস্তিত্ব বলে আমি মনে করি। আমার জীবনে একটা আসলে লাল সবুজের সাথে আমি খুব বেশি দিন আসলে ছিলাম না। কারণ লাল সবুজ শুরুর কয়েক মাস পরেই আমি আমার পারিবারিক কারণে আমার বরিশাল ছেড়ে চলে যেতে হয়। তো আমি লাল সবুজের সাথে দীর্ঘ মানে দীর্ঘদিন কাজ করার সুযোগ পাইনি। কিন্তু লাল সবুজ আসলে আমার জন্য একটা অনুপ্রেরণা। এবং বিশেষ করে আমার বন্ধু আমার জন্য একটা অনুপ্রেরণা আছে। কারণ লাল সবুজ আমি যে ছোট্ট একটা বাচ্চাকে দেখে এসেছিলাম বরিশালে, সেই বাচ্চা আজকে এত বড় হয়ে গেছে। এবং শুধু লাল সবুজ শুধু বাংলাদেশে না, নেপালেও লাল সবুজের টিম আছে, নেপালেও তারা অপারেশন করতেছে লাল সবুজ। এবং জাতিসংঘ ইউনিসেফের সাথে তারা কাজ করছে। আহ, এইগুলো আসলে একটা ক্ষুদ্র সংগঠন, যেটা আমার মেমোরিতে আছে যে ছোট্ট একটা লাল সবুজ, সেটা যে মানে অধ্যবসায়ের দ্বারা, পরিশ্রমের দ্বারা, ভালো কাজের দ্বারা যে আসলে অনেক বড় একটা সংগঠন হিসেবে গড়ে তোলা যায় যে কোনো একটা সংগঠনকে, সেটা আসলে সবসময় আমার জন্য একটা অনুপ্রেরণাদায়ক একটা বিষয়। তো ভাইয়া, আসলে লাল সবুজকে আমরা পরিবার হিসেবে দেখি। তুমি লাল সবুজকে আরো আপন মনে করো, লাল সবুজকে তুমি সন্তান সমতুল্য বলেছো, কারণ তুমি আসলে নিজের হাত দিয়ে এটাকে গড়ে তুলেছো বলা যায়। তো এই যে সন্তান সমতুল্য বলে লাল সবুজ আমরা সবাই পরিবারের মতোই বলে, তো লাল সবুজের সহকর্মীদেরকে কিভাবে বর্ণনা করবে? তারা পরিবারের সদস্য হিসেবে কেমন? আহ লাল সবুজটা আমার কাছে মনে হয়েছে পরিবারের থেকেও একটু বেশি মানে আপন। কারণ পরিবারের ভিতরে কিন্তু ঝগড়া হয়, বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাটি হয়, হ্যাঁ পরে তারা আবার মিলে যায়। কিন্তু লাল সবুজের সদস্যদের আমি যত কাছ থেকে দেখেছি, তারা সব সময় মানে শান্তিপ্রিয় খুব। তাদের ভিতরে কোনোদিন আমি মনোমালিন্য হতে দেখি নাই। ঠিক আছে। আর লাল সবুজের সদস্যদের আমি একটা জিনিস দেখেছি, তারা খুব টাইম মেনটেন করতে পছন্দ করে।
শৃঙ্খলাবোধ এবং যে নিয়মানুবর্তিতা, সেটা তাদের ভিতরে প্রবল। এবং লাল সবুজের প্রত্যেকটা সদস্যের ভিতরে আমি মনে করি যে আহ সমাজের সব থেকে ভালো ছেলে মেয়েগুলা লাল সবুজের সাথে যুক্ত, এবং সব থেকে ভালো মনের ছেলে মেয়েগুলা যারা, তারা লাল সবুজের সাথে যুক্ত। কারণ দিনের পর দিন তারা নিরলস ভাবে নিঃস্বার্থ ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা তো আসলে সবার দ্বারা সম্ভব হয় না। লাল সবুজ সোসাইটি বা লাল সবুজ প্রকাশের সঙ্গে যে ভলান্টিয়াররা যুক্ত আছেন তারা ভাইয়ার কথাগুলো শুনে আজকে অনেক অনুপ্রাণিত হবে, কারণ ভাইয়া অনেক সুন্দর করে তাদের জন্য কিছু প্রশংসা করেছে। আহ তো ভাইয়া, আমি তোমার ফেসবুক আইডিতে একটু ঘোরাঘুরি করছিলাম, তখন দেখতে পেয়েছিলাম যে বন্যার্তদের সহায়তায় তুমি এগিয়ে গিয়েছো, স্বেচ্ছাসেবী কাজগুলো করছো। তো এই যে স্বেচ্ছাসেবী কাজগুলো যে করছো, আমরা অনেকে আসলে এরকম প্রশ্ন শুনি যে কেন করছো এগুলো, এগুলো করে কি লাভ? তো তোমাকে যদি এই প্রশ্নটা করা হয়, তুমি কি বলবে যে কেন করা উচিত এই ধরনের কাজ? এগুলো করা উচিত। আসলে প্রথমত তো আমরা মানুষ, তাই না? মানুষ হয়ে যদি আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে আসলে বেঁচে থাকার সার্থকতাটা কোথায়? তো আমরা যেহেতু মানুষ, মানুষের পাশে দাঁড়ানো, শুধু মানুষের পাশে না, যে কোনো সৃষ্টির পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং সেই জায়গাটা থেকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমি একজন মানুষ, আমার মানুষের পাশে দাঁড়াইতে হবে, এটা যদি সমাজের সবাই চিন্তা করতো, তাহলে কিন্তু সমাজে এত হানাহানি হতো না, এত বিশৃঙ্খলা, স্বার্থ নিয়ে যে হানাহানি গুলা, সেগুলো আমরা দেখতাম না। তো আসলে মনুষ্যত্ববোধের জায়গা থেকেই প্রত্যেকের আহ এই কাজগুলা করা উচিত। এবং আরেকটা বিষয়, আহ কোনো স্বেচ্ছাসেবী কাজ বা কোনো ভালো কাজ করে, মানে যে কোনো ধরনের ভালো কাজ করে আসলে কোনো বিনিময়ের আশা রাখা উচিত না। এগুলা নিঃস্বার্থ ভাবেই করা উচিত, এবং এটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষেরই এই চেতনাটা নিজের মনের ভিতর ধারণ করা উচিত। ধন্যবাদ ভাইয়া। এখন আমরা আসলে চলে যাচ্ছি আমাদের দর্শকদের কাছে। অনেক দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভটিতে যুক্ত আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি দেখছেন তাহসিন ভাইয়া, ফয়েজ ভাইয়া, নাইম ভাইয়া, কামরুল হাসান, আওলাদ রাকিব ভাইয়া। তো ফয়েজ ভাইয়া লিখেছেন ফাহিম সৌরভ ভাই সুন্দর মনের মানুষ। কামরুল হাসান ধন্যবাদ ভাইয়া ফয়েজ। লিখেছেন ভালো লিডার্স। আর আওলাদ রাকিব ভাইয়া প্রশ্ন করেছেন লাল সবুজ কি এখনো পত্রিকা প্রকাশ করে? হ্যাঁ, পত্রিকা আসলে, পত্রিকাটা নিয়ে একটু আসলে অবহেলাই করা হচ্ছে বলা হয়। কারণ লাল সবুজ ফাউন্ডেশন টাকে আহ, এগিয়ে নিয়ে যেতে গেলে মানে যাওয়ার যে পথে যে ব্যস্ততা সবার সদস্যদের, সেই ক্ষেত্রে আসলে লাল সবুজ পত্রিকাটা একটু অবহেলিত ইদানিং। তবে আশা করি লাল সবুজ যে পত্রিকা, সেটা নতুন উদ্যমে আরো শিশু কিশোরদের নিয়ে আরো ভালো কাজ আহ করার প্রত্যয়ে খুব দ্রুত আরো বড় পরিসরে আবার কামব্যাক করবে, এই আশা আমি রাখতেছি। আমরা যারা লাল সবুজের নিয়মিত পাঠক বা পাঠিকা ছিলাম, আমরাও আশা করছি লাল সবুজ আবার ফিরে আসবে, কারণ আমাদের ছোটবেলাটা জড়িয়ে আছে আসলে লাল সবুজের সঙ্গে। আসলে ছোটবেলার আবেগ আসলেই ভোলা যায় না। তো দর্শকদের আরো একবার বলে নিতে চাচ্ছি প্রতিদিনের মতোই, আজ আমার সঙ্গে ফাহিম ভাইয়ার আড্ডার মধ্যে, কথোপকথনের মধ্যে কোনো একটি প্রশ্ন আমি দর্শককে সব আমার লাইভের পুরো শেষে করব, এবং সেই প্রশ্নের সঠিক উত্তর যে সবার আগে কমেন্ট বক্সে জানাতে পারবেন, তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হবে। জিতে নিন আপনার উপহার সঠিক উত্তর দিয়ে। আর তার জন্য পুরো লাইভটি অবশ্যই দেখতে হবে। চলে যাচ্ছি ফাহিম ভাইয়ার কাছে আবারও। ফাহিম ভাইয়া, তুমি 2010 সালে প্রথম লাল সবুজ প্রকাশের সঙ্গে যুক্ত হয়েছিলে, এরপর দীর্ঘ সময় আসলে বিরতিতে ছিলে, 2019-এ আবার ঢাকায় ছাতা প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছিলে। তো সেই সময়ের কোনো অভিজ্ঞতা কি শেয়ার করতে চাও আমাদের সঙ্গে? হ্যাঁ, ছাতা প্রজেক্টে যুক্ত হয়েছিলাম 2019 সালে। তো লাল সবুজ, আমি বরিশাল, যেহেতু 2011-তে আমি বরিশাল ছেড়ে চলে আসলাম, এরপরে আসলে লাল সবুজের সাথে আমার যুক্ত থাকার সৌভাগ্য হয় নাই দীর্ঘদিন। এরপরে 19 সালে আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, ঢাকাতেই থাকি। আহ, তখন লাল সবুজের কোনো আহ, কার্যক্রম ঢাকাতে ছিল না। তখন নতুন শুরু হইলো, জাস্ট 19 সালে লাল সবুজের কার্যক্রম ঢাকাতে শুরু হলো। তখন তাসিন ফার্স্ট আমাকে বললো যে আমরা রিক্সাওয়ালাদের মাঝে, মানে তখন প্রচন্ড আহ রোদ ছিল, গরমকাল চলতেছিল, তো বললো যে আমরা ছাতা বিতরণ করবো। তো সেই ছাতা বিতরণ কর্মসূচিতে আমি
অংশ নিয়েছিলাম, এবং তখন থেকে ইকরা পুরা হচ্ছে লাল সবুজে ঢাকা যে film, সেটা অর্গানাইজ করলো। এবং এটা একটা খুব মানে সুন্দর একটা মুহূর্ত ছিল, বা ওই দিনটা আমার কাছে খুব একটা মেমোরেবল দিন ছিল এই জন্য, কারণ দীর্ঘ বছর পরে আমি লাল সবুজের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম তখন। এটা আসলে একটা অসাধারণ অনুভূতি ছিল আমার কাছে। সেই সময় অনেক ছবি আমরা প্রথম আলোর মতো কিছু জাতীয় পত্রিকায়ও দেখতে পেয়েছিলাম যে রিক্সা চালকরা ওই গরমের সময় একটা ছোট্ট উপহার ছাতা পেয়ে তারা কিরকম খুশি হয়েছিলেন। তখন শরবতও দেয়া হচ্ছিল, ঠান্ডা পানি শরবত, যারা গরমে ঘেমে ফিরছিলেন তাদের জন্য। আসলে আমাদের সমাজের যারা খুব নেডি মানুষজন, আহ, যারা আসলে এই সমাজ এই দেশের কাছ থেকে আসলে তাদের সব প্রত্যাশা হারিয়ে ফেলেছে, যেমন রিক্সাওয়ালা, পথ শিশু বলি আমরা, যারা রাস্তায় থাকে, তাদের আসলে প্রত্যাশা নেই তো সমাজের কাছে, তো তারা অল্পতেই খুশি হয়ে যায়। তারা অল্প কিছু পেলে, তাদের জন্য ছোট ছোট কিছু কাজ করলেই তাদের মুখে আসলে হাসি ফুটে ওঠে। তো আমাদের লাল সবুজ এই হাসি মুখটা দেখতেই পছন্দ করে। এবং শুধু লাল সবুজ না, আমি মনে করি বাংলাদেশের সব মানুষেরই এটা মানে করা উচিত মানুষের মুখে। আপনি দেখবেন যে যারা শত কোটি টাকার মালিক, তাদের মুখে হাসি ফোটানো আপনার জন্য কষ্টকর, কিন্তু যারা এই যে পথে প্রান্তরে থাকতেছে, যারা নিডি মানুষ, তাদের মুখে আপনি খুব ছোট ছোট কিছু আহ উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারবেন। তো এই হাসিগুলো দেখার আসলে অনুভূতি আসলে অন্যরকম। জি ভাইয়া, ছাতা প্রজেক্টের ছবিগুলো দেখে আসলে বোঝাই যাচ্ছিল যে তারা মন থেকে হাসছেন, তারা যে খুশি হয়েছেন এটা তাদের মুখে ফুটে উঠছিল, তাদের হাসির মাধ্যমে ফুটে উঠেছিল। তো ভাইয়া 2019 এই ছাতা প্রজেক্টের পরে আবার একটা বিরতি, তারপর 2024 লাল সবুজ সোসাইটির বন্যার যে রেসপন্স টিম ছিল তার সঙ্গে সরাসরি কাজ করেছো তুমি। তো এই বন্যার রেসপন্স টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাচ্ছি। বন্যার এই রেসপন্স টিমের সাথে আমি আহ, দুইটা জেলায় আমি কাজ করেছি, কুমিল্লা এবং ফেনীতে দুইবার, দুই দফায় ফেনীতে আমি কাজ করেছি। তো আসলে বন্যার তোদের জন্য কাজ করতে যে আমি ক্ষুধা দেখেছি, আমি মানুষের অসহায়ত্ব দেখেছি। আসলে আসলে ভাগ্য কি নির্মম একটা জিনিস, সেটা আমি উপলব্ধি করেছি। যারা খুব মানে যাদের কোনো অভাব ছিল না, আমি দেখেছি ফেনী শহরটা আসলে কিন্তু খুব রিচ একটা শহর। এখানে অভাবী মানুষ কম, কিন্তু তারা খুব অসহায় হয়ে পড়েছে এই জাস্ট একটা কয়েকদিনের বন্যার কারণে। তো আসলে এই অসহায়ত্ব যেটা দেখেছি, এটা আসলে সহ্য করার মতো ছিল না। চারিদিকে মানুষের ঘর বাড়ি ভেঙে পড়ে আছে, যারা আশ্রয় কেন্দ্রে থাকতেছে, তাদের সুন্দর আহ সংসার ছিল সেটা ভেঙে গেছে। এবং যাদের খাওয়ার কোনোদিন অভাব বোধ করে নাই, তারা ক্ষুধার্ত, তারা ত্রাণের জন্য ছুটে বেড়াচ্ছে, এক প্যাকেট ত্রাণ দেখলে তারা সেখানে ছুটে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে খুবই মর্মাহত করেছে আমাকে। আর যেমন আমার নিজের বন্ধুর একটা শেয়ার করি, বন্ধুর যে ঘটনা, তার ছোট 10 মাসের বাচ্চা, সে বন্যার ভিতরে, তাদের বুক সমান পানি, সে বাচ্চাকে পাতিলের ভিতরে বসায় সে সাঁতার কেটে নিয়ে গেছে আশ্রয় কেন্দ্রে। তো এই জিনিসগুলো যখন কল্পনা করি আমরা, তখন আসলে আসলে সুস্থ মানসিক ভাবে সুস্থ থাকতে পারি না। এরকম সিনারি গুলো আমরা আসলে মোবাইলে দেখে যতটা না অনুভব করতে পেরেছি, তোমরা এই জিনিসগুলো সামনাসামনি দেখে এসেছো, তো আরো বেশি হয়তো বা এটা হৃদয়ে দাগ কেটে গিয়েছে এই ব্যাপার পুরোটাই। তো ভাইয়া বন্যা নিয়ে যেহেতু কথা হচ্ছিল, তো বন্যার রেসপন্স টিমের সঙ্গে কাজ করেছো, তো বন্যা ত্রাণ দিয়েছো বা উদ্ধার কাজ সবকিছুর সঙ্গেই যুক্ত ছিলে। এখন তো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, পানি কমে গিয়েছে, তো এখন যেটা প্রয়োজন পুনর্বাসন। পুনর্বাসন নিয়ে তোমার কি মতামত? এখন দুইটা জিনিস প্রয়োজন, শুধু পুনর্বাসন না, এখন আমাদের বন্যা পরবর্তী প্রচন্ড অসুখ বিসুখ আমি দেখে এসেছি। আমি 2 দিন আগেও ফেনীতে ছিলাম। তো স্কিন ডিজিজটা খুব মানে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে, তার সাথে পানিবাহিত বিভিন্ন রোগ আছে। আহ, তো মেডিকেল যে সাপোর্টটা, সেটাও খুব বেশি আকারেই দরকার তাদের। আর পুনর্বাসনের যে বিষয়টা,
আমি অনেক দেখেছি যে পুরো ঘর, তার টিনের ঘর ছিল, পুরো ঘর মাটির সাথে মিশে গেছে। তো সেখানে আসলে সহায়তা পাচ্ছে কারা? সহায়তা পাচ্ছে যে শহরের কাছের যে মানুষগুলো, বা শহরের সাথে লাগোয়া যে ইউনিয়ন, যে গ্রামগুলো, তাদের কাছে মেনলি বেশি সাহায্য পৌঁছাইছে। কিন্তু দূরের যে গ্রামগুলো, সেখানে আসলে ওইভাবে এখন আমি সরকারি তেমন আমি আমার চোখে আসলে পড়েনি, আর বেসরকারিও খুব কম আমি দেখেছি। হ্যাঁ, মানুষ চেষ্টা করতেছে, কিন্তু আসলে এখনো একটা বড় অংশ বন্যার যারা ক্ষতিগ্রস্ত, তাদের একটা বড় অংশের কাছে কোনো ধরনের সহায়তা পৌঁছায়নি। তো আসলে দ্রুত যদি তাদের এখন আবার আমরা দেখতেছি ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তো এই অসহায় মানুষগুলার কিন্তু বৃষ্টিতে ভিজতে হচ্ছে, আবার দিনের বেলা রোদ থাকতেছে, রোদে করতে হচ্ছে। তো আমার আহ সবার কাছে একটাই আবেদন, যে এদের পুনর্বাসনে যত দ্রুত সম্ভব, সেটা বেসরকারি সংস্থাগুলো হোক এবং সরকারের কাছেও আমার দাবি, যে দ্রুত যাতে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, যাতে এদের রোদে করতে না হয়, বৃষ্টিতে না ভিজতে হয়। বন্যার পরে পুনর্বাসনটা আমার মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কারণ এখন দেখা যাচ্ছে যে ভাইয়া যেটা বলেছো, স্কিন ডিজিজ ছড়িয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আরো বেশি খারাপ দিকে যেতে পারে যদি অতি দ্রুত মেডিকেল টিম গুলো বা পুনর্বাসন টিম না যায় সেখানে। তো বন্যা নিয়ে অনেক কথা হলো ভাইয়ার সঙ্গে। আমাদের সঙ্গে আরো কিছু দর্শক এখন যুক্ত হয়েছেন সামিউল ইসলাম হাসবি, আওলাদ রাকিব ভাইয়া আবারও বলেছেন লাল সবুজের শিকড় কিন্তু এই পত্রিকা। হ্যাঁ, আমি নিজে এটা আওলাদ রাকিব অবশ্যই। ভাইয়ের সাথে সহমত পোষণ করছি এই ব্যাপারে। লাল সবুজের শিকড় বলা যায় লাল সবুজ পত্রিকা, তারপরে এখান থেকে লাল সবুজ সোসাইটি শুরু হয়েছিল। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন ফাহিম ভাইয়া। ফাহিম ভাইয়া নিজেও লাইভটি দেখছেন, নিজে লাইভে অতিথি হিসেবে আছেন এবং তিনি দেখছেন লাইভটি। হ্যাঁ, ফাহিম ভাইয়ের আইডি আমি পেয়েছি। কে এম আরশাদ দেখছেন, ইমতিয়াজ আহমেদ দেখছেন। আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি দর্শককে, লাইভের শেষে আমি আমার এবং ফাহিম ভাইয়ের কথোপকথনের ভিতর থেকে একটি প্রশ্ন করব দর্শককে, এবং যিনি সবার আগে কমেন্টে সঠিক উত্তর জানাতে পারবেন তার কাছে পৌঁছে যাবে লাল সবুজের পক্ষ থেকে উপহার। আরেকটি নাম না নিলেই নয়, নিশাল বিন সালিম ভাইয়া দেখছেন লাইভটি। তো এখন আমরা একটু র্যাপিড ফায়ারের দিকে যাই। ফাহিম ভাইয়া, আপনি কি রেডি? হ্যাঁ, অলওয়েজ রেডি। র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন ফাহিম ভাইয়াকে। শুনেছি ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করো, তো ঘোরাঘুরি প্রশ্ন দিয়ে র্যাপিড ফায়ারটি শুরু করতে চাচ্ছি আমি। ইতোমধ্যে যেসব জায়গা ঘুরেছো তার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা কোনটি? আসলে সবগুলা জায়গায় মানে মানে প্রিয় অনেকগুলো জায়গায় আছে। তো আমি স্পেশালি যদি বলতে চাই, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং খানজাহান আলীর মাজার। দেশে কোন জায়গা এখন তোমার নেক্সট বাকেট লিস্টে আছে, যে জায়গায় ঘুরতে যাবে? আহ, কক্সবাজার, এটা আমার বিদেশের কোন যাওয়া জায়গায় হয়নি। ঘুরতে যেতে চাও? বিদেশে আসলে অনেক জায়গায়, আসলে বিদেশে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আহ তুরস্কের বসফরাস ব্রিজের উপরে দাঁড়িয়ে একটা ছবি তোলার খুব ইচ্ছা আছে। তো সাগর নাকি পাহাড়, কোনটা বেশি পছন্দ? সাগরের পাশে পাহাড়। সেফ অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, তুমি যদি একটি সুপার পাওয়ার পাওয়ার সুযোগ পাও, তবে কি হবে সেই সুপার পাওয়ার? টাইম ট্রাভেল করতে চাই। দেশের কোন একটি সমস্যা নিরসন করার ক্ষমতা যদি তোমাকে দেয়া হয়, কোন সমস্যা আগে নিরসন করবে? সর্বপ্রথম নিরসন করবো ঢাকা শহরের ট্রাফিক জ্যাম। খুবই আসলেই অসহনীয় একটা বিষয়। আমি আশা করছি ফাহিম ভাইয়াকে এই সমস্যা নিরসন করার ক্ষমতা দিয়ে দেওয়া হোক। প্রিয় খাবার, টমেটো। প্রিয় মুভি, ইনসেপশন। প্রিয় বই, লা মিজারাবেল, ভিক্টর হুগো। প্রিয় লেখক, হুমায়ুন আহমেদ, আর বর্তমান সময়ের ভিতরে নাজিমুদ্দিন। প্রিয় লেখকের প্রিয় তিন বই। হুমায়ুন আহমেদের বাদশা নামদার, তারপর নাজিমুদ্দিনের রবীন্দ্রনাথ যেখানে কখনো খেতে আসেনি। আর যদি আরেকটা বলি, আর তিনটা বলতে হবে, অবশ্য হুমায়ুন আহমেদের হিমু সিরিজের সব।
ঠিক আছে। তুমি ফুটবল খেলা পছন্দ করো বলে জেনেছি, শুধু কি খেলতেই পছন্দ করো নাকি মানে দেখতেই পছন্দ করো নাকি খেলতেও পছন্দ করো? দেখতে তো সবসময় পছন্দ করি। আহ আসলে রাত জেগে ফুটবল খেলা দেখাটা একটা অভ্যাস আমার। আহ, খেলাধুলা একটু কম করা হয়, শুধু দেখি এবং সেই ফুটবল ট্যাকটিক্স গুলো নিয়ে অ্যানালাইসিস করতেও আমার খুব ভালো লাগে। প্রিয় ফুটবলার কে? অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো, দ্য গোট। প্রিয় ফুটবল ক্লাব কি? আহ ছোটবেলা থেকে রিয়াল মাদ্রিদের আসলে আহ, পাগলা ভক্ত আমি। তবে আরেকটা ক্লাব রিয়াল মাদ্রিদের পাশাপাশি রিয়াল মাদ্রিদ সবসময় ফার্স্ট চয়েস। তো আরেকটা ক্লাব খুব ভালো লাগে, সেটা হচ্ছে ব্রুসিয়া ডর্টমুন্ড। তোমার ডর্টমুন্ড ক্লাবকে পছন্দ করো বলে আমি জেনেছি। তো কোন একটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড এবং রিয়াল মাদ্রিদ দুটোই ছিল, সেক্ষেত্রে কাকে সাপোর্ট করেছিলে? আমি রিয়াল মাদ্রিদকেই সাপোর্ট করেছি, ওটা সবসময় ফার্স্ট চয়েস। তো এর পরের প্রশ্ন হচ্ছে, 3 শব্দে নিজেকে বর্ণনা করতে বলতে হলে কোন 3 শব্দ হবে? শব্দে আসলে বর্ণনা করা সম্ভব না নিজেকে। ঠিক আছে। তোমাকে 1 মাসের জন্য যদি একলা কোনো একটি জনমানবহীন দ্বীপে ছেড়ে দেওয়া হয় আর সাথে যদি কোনো 3টি জিনিস নেওয়ার সুযোগ থাকে, কি হবে সেই 3টি জিনিস? মোবাইল দিতে হবে, ইন্টারনেট, আর সাথে প্রচুর বই দিতে হবে, আর একটা নৌকা দিতে হবে যাতে আহ, দ্বীপে ভালো না লাগলে আবার নৌকা চালাতে চলে আসতে হবে। দ্বীপ থেকে নৌকা চালিয়ে আদৌ ফেরত আসা সম্ভব কিনা আমরা পরে ভেবে দেখবো এই বিষয়ে। লাল সবুজ সোসাইটি ও প্রকাশ সব মিলিয়ে প্রিয় 5 জনের নাম বলো। আসলে এইটা বলা খুব কঠিন, এইটা আসলে বলতে চাই না। সবাই খুব প্রিয়, সবার জন্য ভালোবাসা থাকবে। আর এই তো, সবাই ভালোবাসা। কোনো প্রিয় 5 নেই এখানে? হ্যাঁ, প্রিয় পাঁচ আসলে এইভাবে বাছাই করাটা খুবই কঠিন এবং বিব্রতকর। সবাইকেই ভালোবাসতে চাই এবং আমি দেখেছি সবাই আমাকে খুব ভালোবাসে। আমি যখন ফেনীতে গেলাম, চিটং টিম ছিল, ফেনী টিম ছিল, নারায়ণগঞ্জ টিম, গাইবান্ধা টিম, অনেকেই ছিল যাদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি। ওই দিন ফার্স্ট মিট, কিন্তু তারা যেভাবে তাদের সর্বোচ্চটা দিয়ে আমাকে আপ্যায়ন করার চেষ্টা করতেছিল, আমাকে সম্মান এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করতেছিল। সবাই খুব আসলে প্রিয়। আমি মনে করি তাদের কাছেও আমি খুব প্রিয়, এর জন্য আসলে বিভাজন করতে চাচ্ছি না। ঠিক আছে ভাইয়া। তোমার কোনো একটি গুণ জানিয়ে তুমি অনেক খুশি, নিজের কোন গুণটি নিয়ে? আসলে আমি ছোটবেলা থেকে খুব বোকা, এবং আমি বোকা এটা নিয়ে আমি খুব নিজের এমন কোনো দিক জানিয়ে তুমি অখুশি? প্রচুর ঘুমাই, সারাদিন ঘুমাই এবং এটার জন্য অনেক কাজ মিস করে ফেলি, এইটা নিয়ে আমি খুব অবসর। তুমি যদি কখনো একটি সিনেমা বানাও, কি হবে সেই সিনেমার নাম? শুট আউট এট শতভাগ, এটা আমি একটা স্ক্রিপ্ট লিখেছি। আমার আহ, লেখা প্রথম স্ক্রিপ্ট। গুগলের লাস্ট সার্চ কি ছিল? সিএসআর ফান্ডিং। আজ থেকে 10 বছর আগের ফাহিমকে যদি কোনো মেসেজ দিতে হয়, কি হবে সেই মেসেজ? বোকা থেকো না, বুদ্ধিমান হও। বুদ্ধিমান হতে বলবে। কিন্তু তুমি তো নিজের এই দিকটি নিয়ে সবচেয়ে বেশি খুশি। হ্যাঁ, আমি খুশি, একই সাথে খুশি এবং হতাশ। একটু ক্ল্যাশ লেগে যাচ্ছে, একই সাথে খুশি এবং হতাশ। 10 বছর আগের ফাহিমকে বলবে বুদ্ধিমান হতে। এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আমাদের র্যাপিড ফায়ার। ভাইয়া আমার সব কঠিন প্রশ্নগুলো খুব সেফলি ওখান থেকে পার হয়ে গিয়েছেন গলির ভেতর দিয়ে। তাও শেষ করে দিচ্ছি আমাদের র্যাপিড ফায়ার। দেখে নিচ্ছি আমাদের সঙ্গে কারা কারা এখন যুক্ত আছেন ইকরামুল সাজ্জাদ, যুক্ত আছেন জান্নাতি ফারিহা, সাবিনা শিকদার। যারা যারা দেখছেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর লাইভের শেষে কুইজ কিন্তু থাকছে, কুইজের উত্তর দিয়ে জিতে নেবেন আপনাদের উপহার। ফাহিম ভাইয়া, বেশ কিছুদিন আগে জেনজির হাত ধরে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারও গঠিত হয়েছে। তো তোমার আসলে এই নতুন বাংলাদেশে কি প্রত্যাশা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? অন্তর্বর্তীকালীন সরকার কাছে প্রত্যাশা যে তারা জনগণের কথা শুনবে। তারা স্বেচ্ছাচারিতা যে প্র্যাকটিস সেটা করবে না, জনগণের মতামত নিয়ে
তারা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আহ, কাজ করবে, এবং ট্রেডিশনাল যে রাজনীতি, বাংলাদেশের যে রাজনৈতিক স্ট্রাকচার, সেটা তারা চেঞ্জ করে দিয়ে যাবে বলে আমি আশা করি তাদের কাছে। যদি তোমাকেই করা হতো প্রধান উপদেষ্টা, নিজে প্রধান উপদেষ্টা হলে কি করতে? এটা আসলে খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন। প্রধান উপদেষ্টার চেয়ারে বসে সিদ্ধান্ত নেওয়াটা খুবই ডিফিকাল্ট। তবে আমাকে যদি প্রধান উপদেষ্টা বানানো হতো, আমি প্রথমেই বাংলাদেশের শিক্ষা খাতের যে সংস্কার, সেটা করার চেষ্টা করতাম। কারণ মেধাবী জাতি আহ, না গড়ে উঠলে স্মার্ট একটা রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। তো আমাদের মেধাবী জাতি গড়ে তুলতে হবে, তার জন্য শিক্ষা খাতে ব্যাপক সংস্কারের দরকার আছে। এবং একই সাথে বাংলাদেশের যে দুর্নীতি, অর্থ পাচার এবং মুদ্রাস্ফীতি, এইগুলা নিয়েও আসলে কাজ করতে হবে আমাদের। আর আরেকটা বিষয় করতে হবে, যেটা হচ্ছে মানুষের নৈতিকতার জায়গাটা থেকে আহ ঠিক করতে হবে। এর জন্য আহ সব ধরনের মানুষকে কাউন্সিলিং করা দরকার সরকারের পক্ষ থেকে। কারণ নৈতিকতার জায়গা থেকে যদি আমরা অসৎ হই, তাহলে তো আসলে দেশটা আগের মতোই থাকবে, দেশটাকে নিয়ে সামনে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের সময় প্রায় শেষের দিকে, বলবো না সময় শেষ হয়ে অনেকটা সময় পেরিয়েও গিয়েছে। আজকের কুইজটি আমি এখন দর্শকদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। আমাদের আজকের কুইজ: ফাহিম ভাইয়ার প্রিয় ফুটবল খেলোয়াড় কে? এই প্রশ্নের উত্তর যিনি সবার আগে কমেন্ট বক্সে জানাতে পারবেন, তার কাছে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে যাবে। ফাহিম ভাইয়ার এটা প্রিয় খুবই একটা খেলোয়াড়ের নাম বলে জিতে নিন। এটা খুবই একটা সহজ প্রশ্ন, তুমি সবাইকে দিছো, আমার বন্ধু বান্ধব সবাই পারবে এটা। দেখা যাক সবাই পারলো কে প্রথমে পারে। অনেক ধন্যবাদ ফাহিম ভাইয়া, খুব ভালো সময় কাটলো তোমার সাথে। তোমার জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা আসলে। তোমাকেও অনেক ধন্যবাদ। আহ, আর যারা দর্শক আছে, তাদের প্রতিও রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করছি ফাহিম ভাইয়ের সঙ্গে একত্রে আরো সামাজিক কাজের আমারও অনেক সুযোগ হবে সামনে, আর হয়তো অন্য কোনো লাইভে আরো অনেক গল্প শোনার সুযোগটা হবে। তো এতক্ষণ ইনশাল্লাহ দর্শক তোমার যারা, লাইভের প্রতি দুদিন পর পরই আসলে তোমার লাইভের অপেক্ষায় থাকি আমরা। তুমি অনেক ভালো উপস্থাপনা করো। তোমার জন্য ধন্যবাদ সবসময় ভাইয়া, শুভকামনা। অনেক ধন্যবাদ ভাইয়া। আর দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের লাইভটি দেখছিলেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনাদের মূল্যবান সময় আমাদের লাইভে এতক্ষণ দেখার জন্য। আর দর্শকদের কাছে একটি প্রশ্ন করে আমি এখন শেষ করছি: আপনারা নেক্সট লাইভে তাকিয়ার সাথে 30 মিনিটে অতিথি হিসেবে কাকে দেখতে চান, কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর একদিন পরে আমি আবারও হাজির হব আমাদের প্রিয় লাল সবুজ সোসাইটি কিংবা লাল সবুজ প্রকাশের কোনো একজন নতুন আপনাদের প্রিয় মুখকে সাথে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাল সবুজ সোসাইটির সাথেই থাকবেন। শুভরাত্রি।